Hello everyone, welcome to my channel Dada's Physics. তো আজকে আমরা আলো চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ দুটো পার্ট বুঝবো। একটা হচ্ছে স্নেলস ল, স্নেলের সূত্র, আরেকটা হচ্ছে প্রিজম। প্রিজমের মধ্যে দিয়ে বিচ্যুতি কোণ নির্ণয়। এই দুটো জিনিসকে ভালো করে বুঝবো। তো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটাকে ভালো করে দেখবি, তাহলে তোরা বুঝতে পারবি যে এই যে যে দুটো টপিক আমি বললাম, এই দুটো টপিক কতটা সোজা। তো প্রথমে স্নেলের সূত্রটাকে এবার মনে পড়িয়ে দিই। বেসিক্যালি আমরা প্রতিসরণের সূত্রটাকে ভালো করে বুঝতে চাইছি। প্রতিসরণের সূত্রটার মধ্যেই আমরা স্নেলের সূত্রটাকেও পাবো। তো প্রতিসরণের সূত্র, প্রতিসরণের সূত্র কি বলেছে? প্রতিসরণের সূত্রতে, প্রতিসরণের সূত্রতে 1 নম্বর পয়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে যে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন আলো যাচ্ছে, যেমন এটা একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে যখন আলো যাচ্ছে, তখন আপতিত আলোক রশ্মি, এইখানে এটা ও বিন্দু, এটা পি, পি ও হচ্ছে আপতিত আলোক রশ্মি, ও কিউ হচ্ছে প্রতিসারিত আলোক রশ্মি। আপতিত আলোক রশ্মি এবং প্রতিসারিত আলোক রশ্মি এবং অঙ্কিত আপতিত বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই যে ডট লাইন দিয়ে রেখেছে অঙ্কিত অভিলম্ব, অভিলম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি কোণ করেছে যে এই বিভেদ তলের সাথে। বিভেদ তল কাকে বলে এটাও বলে দিই। বিভেদ তল, এখানে যে তলটা আমি দেখিয়েছি এই তলটার নাম হচ্ছে বিভেদ তল। তো বিভেদ তল কাকে বলে? এ এবং বি দুটো আলাদা আলাদা মাধ্যম, এই দুটো মাধ্যমকে যে তল আলাদা করেছে সেই তলটার নাম হচ্ছে বিভেদ তল। একটা এক্সাম্পল বলছি, মনে কর এক হাফ গ্লাস জল নিলি আর তার মধ্যে কিছুটা কেরোসিন ঢাললি, তাহলে ওই কেরোসিন আর জলকে আমরা আলাদা আলাদা করে দেখতে পাবো। ঠিক আছে? যে তলটা কেরোসিন এবং জলকে আলাদা করে দেবে, দেখতে পাবি যে তলটা আলাদা করে দিয়েছে, ঠিক আছে, সেই তলটা হচ্ছে বিভেদ তল। আরো সহজে বলি, মনে কর এইখানটাতে আহ এইটাতে আছে কাঁচ, ঠিক আছে, নিচে আছে কাঁচ, উপরে আছে জল, তাহলে এই যে তলটা, এই তলটা উপরের জল এবং নিচে কাঁচটা আলাদা করে দিয়েছে, তো সেই তলটার নাম হচ্ছে বিভেদ তল। যে তল দুটো আলাদা মাধ্যমকে পৃথক করছে, ঠিক আছে, সেই বা বলতে পারিস দুটো মাধ্যম, দুটো আলাদা মাধ্যমের মাঝে যে তলটা আছে সেই তলটার নাম হচ্ছে বিভেদ তল। ঠিক আছে? তাহলে ওই বিভেদ তলে অঙ্কিত অভিলম্ব হচ্ছে এমএন, মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে যে। আর এখানে পিও, যেটা পিও এর নাম হচ্ছে আপতিত আলোক রশ্মি, এটা হলো আপতিত রশ্মি। আর এখানে ও কিউ যেটা, এটা হয়ে যাচ্ছে প্রতিসারিত রশ্মি, এটা হয়ে গেল প্রতিসারিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি, প্রতিসারিত রশ্মি এবং অঙ্কিত আপতিত বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই তিনটি একই তলে থাকে, এটা হলো প্রথম সূত্র। ঠিক আছে? নোট করে নিই সাথে সাথে। 2 নম্বর পয়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে এই যে আপতিত আলো রশ্মি এসেছে, আপতিত আলোক রশ্মির জন্য যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সবসময় ধ্রুবক থাকে। ঠিক আছে? আর এই ধ্রুবকের যে মানটা, সেটা এই ধ্রুবকের যে মানটা আছে সেই মানটা কার উপর নির্ভর করছে? সেই মানটা এখানে যে আপতিত আলোক রশ্মি তার যে কালার, ঠিক আছে, কালারের উপর নির্ভর করছে, বা বলতে পারিস তার তরঙ্গ দৈর্ঘ্য যদি আমি চেঞ্জ করি, ঠিক আছে, মানে আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কোন নির্দিষ্ট মাধ্যমে এই ধ্রুবকের মান আলাদা আলাদা হতে পারে। ঠিক আছে? তার মানে দুটো সূত্র আমরা পেলাম। প্রথম সূত্র, প্রতিসরণের প্রথম সূত্র হচ্ছে আপতিত আলোক রশ্মি, প্রতিসারিত আলোক রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই তিনটি একই তলে থাকে। দ্বিতীয় সূত্র হলো আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত
সর্বদা ধ্রুবক হয়, আর এই ধ্রুবকের মান আপতিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। ঠিক আছে, তো এইটা হলো প্রতিসরণের সূত্র। এই প্রতিসরণের সূত্র থেকে আমরা এইখানে যে ধ্রুবক পদ যে জিনিসটা পেয়েছি, এই ধ্রুবক পদ সম্পর্কে আমাদের একটুখানি জানতে হবে। তারপরে এই যে দ্বিতীয় সূত্রটা যেটা পেয়েছি, এই সূত্রটার নামই হচ্ছে স্নেলের সূত্র বা স্নেলস ল। ঠিক আছে, তো এই স্নেলস লটাকে আমরা ডিটেলস আরো বুঝতে পারবো এই ধ্রুবকের ব্যাপারটা জানার পরে। এই ধ্রুবকটা আসলে কি? এই ধ্রুবকটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এখানে এই যে ধ্রুবকটা দেখানো হয়েছে, এই ধ্রুবকটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কার সাপেক্ষে? কার? যে মাধ্যম থেকে আলো আসছে তার সাপেক্ষে যে মাধ্যমে আলো যাচ্ছে তার। এখানে যেমন এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলো যাচ্ছে, তাহলে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক হচ্ছে এই ধ্রুবক পদটা। ঠিক আছে, তো আপেক্ষিক প্রতিসরাঙ্ক ব্যাপারটা কি আমাদেরকে বুঝতে হবে। তার জন্য প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ককে এই চিহ্নটা দিয়ে লেখা হয়, চিহ্নটার নাম হচ্ছে মিউ। পরম প্রতিসরাঙ্ক সমান হচ্ছে সি বাই ভি। সিটা কি? সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, এবং ভি হচ্ছে যে মাধ্যমে পরম প্রতিসরাঙ্কের কথা বলছি সেই মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, মানে মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি। তার মানে পরম প্রতিসরাঙ্ক কি? পরম প্রতিসরাঙ্ক হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং ওই মাধ্যমে আলোর বেগের অনুপাত হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। এবার সি এর মান, সিটা কি? সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, সি এর মান তোমরা জানিস 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড। আর এই ভি এর মানটা মাধ্যম টু মাধ্যম আলাদা আলাদা হতে থাকবে। তাহলে কিন্তু এই ভি এর মানটা কিন্তু সবসময় সি এর থেকে কম হবে। তো ভি এর মানটা যেহেতু সি এর থেকে সবসময় কম, তাহলে এই পরম প্রতিসরাঙ্ক যে ভগ্নাংশটা তৈরি করছে মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি, এই যে ভগ্নাংশটা তৈরি করছে, এই ভগ্নাংশের মিউ এর মান সর্বদা একের থেকে বেশি হবে। কেন? কারণ সি এর মান ভি এর থেকে বেশি। সি ভগ্নাংশের উপরে আছে মানে লবে রয়েছে, ভগ্নাংশের নিচে আছে হর। ঠিক আছে, এবং ভি ভগ্নাংশের নিচে রয়েছে মানে হরে আছে। লব যখন হরের থেকে বড় হয় তখন ভগ্নাংশটা একের থেকে বড় হয়। তাই তাহলে এখানে মিউ এর মানটা কি হয়ে যাবে? একের থেকে বড়। তার মানে আমি যদি প্রমাণ করতে যেহেতু সি গ্রেটার দেন ভি, তাহলে সি বাই ভি গ্রেটার দেন 1, অতএব আমি বলতে পারবো মিউ গ্রেটার দেন 1। মানে পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা একের থেকে বড় হবে, সেটা আমি এখান থেকে প্রমাণ করব। তাহলে কি জানতে পারলাম? পরম প্রতিসরাঙ্ক কি? পরম প্রতিসরাঙ্ক হলো কোনো একটা মাধ্যম শূন্য মাধ্যমে আলোর বেগ এবং কোনো একটা মাধ্যমে আলোর বেগের অনুপাত হচ্ছে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, নোট করে নিবি যেটা বললাম। পরম প্রতিসরাঙ্কের ডেফিনিশন আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা আসবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক কথার অর্থ কি? মানে হচ্ছে কারোর সাপেক্ষে। আপেক্ষিক কথার অর্থই হচ্ছে কারোর সাপেক্ষে। তাহলে সেইখান থেকে আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্কের ব্যাপারটা ক্লিয়ার করি আগে। আপেক্ষিক আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি? যদি এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ এ হয়, ভালো করে বুঝবি, এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ এ, বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যদি মিউ বি হয়। ঠিক আছে, এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ এ, বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ বি, তাহলে আমি বলতে পারবো যে এ মাধ্যমের এ মাধ্যমের আপেক্ষিক আপেক্ষিক প্রতিসরাঙ্ক সাপেক্ষে হলো মিউ এ বাই মিউ বি। তার মানে এখান থেকে আপেক্ষিক প্রতিসরাঙ্কের সংজ্ঞা তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আসলে কাকে বলে। কাকে বলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক? কোনো একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক অন্য কোনো মাধ্যমের সাপেক্ষে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। মানে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক বি মাধ্যমের সাপেক্ষে যখন নির্ণয় করবো তখন সেটাকে এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলবো, কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। আর সেটাকে লেখা হবে কিরকম ভাবে? লেখা হবে এরকম ভাবে, এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বি এর সাপেক্ষে মিউ এ বি, এরকম ভাবে লেখা হবে। ঠিক আছে, যদি আমি বলি বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক এ মাধ্যমের সাপেক্ষে, তাহলে কি হবে বল?
যদি এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বি এর সাপেক্ষে হয় মিউ এ বাই মিউ বি, ভালো করে শুনবি, এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বি এর সাপেক্ষে যদি হয় মিউ এ বাই মিউ বি, তাহলে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক এ এর সাপেক্ষে কি হয়ে যাবে, মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। নিশ্চয়ই এই দুটো ফর্মুলায় তোরা ভালো করে বুঝতে পারছিস, ঠিক আছে। মানে এ তার মানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক হলো কি, আপেক্ষিক প্রতিসরাঙ্ক হচ্ছে কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক অন্য কোনো মাধ্যম সাপেক্ষে নির্ণয় করলে তাকে ওই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে। যেমন এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বি মাধ্যম সাপেক্ষে মিউ এ বাই মিউ বি হবে, আবার বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক এ মাধ্যমের সাপেক্ষে মিউ বি বাই মিউ এ হবে। বুঝে গেছে? ভেরি গুড। তাহলে এই যে দুটো জিনিস আমরা ক্লিয়ার করলাম, এখান থেকে আপেক্ষিক প্রতিসরাঙ্কের সংজ্ঞা আমরা পেয়ে গেছি। এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দে, পরম প্রতিসরাঙ্ক হোক বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক হোক, এদের কি কোনো একক থাকতে পারে, এদের কি কোনো মাত্রা থাকতে পারে, সেটাও একবার বিচার করে নেবো। পরম প্রতিসরাঙ্ক সমান হচ্ছে সি বাই ভি, সি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ভি এর একক হলো মিটার পার সেকেন্ড। তাহলে ভগ্নাংশের উপরে মানে লবে মিটার পার সেকেন্ড আছে, ভগ্নাংশের পরে মিটার পার সেকেন্ড আছে, এই দুটোই পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে মিউ মানে পরম প্রতিসরাঙ্ক একটি এককহীন রাশি, তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক একটি এককহীন রাশি হবে। তাহলে তোরা এখান থেকে মনে রাখবি যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক মিউ, এটা হলো এককহীন, ঠিক আছে, এটা হলো একটি এককহীন রাশি। তাই এই জিনিসটাকে খেয়াল রাখিস, মাত্রাও থাকবে না, মাত্রাহীন এককহীন রাশি হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্কের মান গ্রেটার দেন 1 হয় কেন সেটা এখানে আমি বুঝিয়ে দিয়েছি, নিশ্চয়ই তোরা বুঝতে পেরেছিস। তাহলে আমাদের কাছে আইডিয়া চলে এসেছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি, পরম প্রতিসরাঙ্ক কি। এইবার এদের মধ্যে আমরা সম্পর্ক মানে এই আপেক্ষিক প্রতিসরাঙ্কের সঙ্গে সম্পর্ক আলোর গতিবেগে, ঠিক আছে। কি রকম সম্পর্ক দেখ, ভালো করে দেখ, এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যদি মিউ এ হয়, তাহলে সেটা সমান লিখতে পারি তো সি বাই ভি এ, কারণ পরম প্রতিসরাঙ্কের ফর্মুলাটাই, ঠিক আছে। তাহলে এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যদি মিউ এ হয়, তাহলে মিউ এ সমান লিখতে পারি সি বাই ভি এ, যেখানে সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ আর ভি এ হলো মিউ বি। মিউ বিটা কি, মিউ বি হচ্ছে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, সেটা মানে হচ্ছে সি বাই ভি বি, ঠিক আছে। মানে সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, ভি বি হচ্ছে বি মাধ্যমে আলোর বেগ। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বি এর সাপেক্ষে কি হবে, মিউ এ বাই মিউ বি, এটা সমান কি পাবো, মিউ এ এর মানটা বসাবো সি বাই ভি এ ডিভাইডেড বাই, এখানে মিউ বি এর মানটা বসাবো, তাহলে এটা সমান আমরা কি পাচ্ছি ভি বি বাই ভি এ। তাহলে ফাইনালি আমাদের যে সম্পর্কটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মিউ এ বাই মিউ বি, এটা সমান ভি বি বাই ভি এ। এই হলো আমাদের সম্পর্ক, মিউ এ বাই মিউ বি এটা সমান ভি বি বাই ভি এ। এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে প্রতিসরাঙ্কের সঙ্গে আমরা আলোর গতিবেগের সম্পর্ক, ঠিক আছে। খুব ভালো একটা পয়েন্ট আমরা এখান থেকে ইনফরমেশন আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে প্রশ্ন কি আসতে পারে, এখান থেকে অঙ্ক দিতে পারে, কেমন অঙ্ক দেবে দেখ, এ মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে দিতে পারে, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে দিতে পারে, ভি বি বলে দিতে পারে, ভি এ জিজ্ঞেস করতে পারে। একটা উদাহরণ দিচ্ছি তোদেরকে আমি, যেমন ধর একটা প্রশ্ন দিয়ে আমরা অনেক কটা জিনিসকে কভার আপ করে নিতে পারবো, তো ওই কারণে আরেকটা ফর্মুলা বলে দিই দিয়ে একবারে পুরোটা আমি কভার আপ করছি। তো এটা তো হলো প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর গতিবেগের সম্পর্ক, ঠিক আছে। এবার
বা তোমরা বলতে পারি আপেক্ষিক প্রতিসরাঙ্কের সঙ্গে দুটো মাধ্যমের গতিবেগের সম্পর্ক। বা এবার এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে সম্পর্ক। তো তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্ক যদি আমরা বানাতে চাই, তার জন্য আমাদেরকে একটা ইনফরমেশন আগে জানতে হবে। কি ইনফরমেশন জানতে হবে? জানতে হবে এটা যে প্রতিসরণের সময় আলোর কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। ঠিক আছে, যখন আলোর প্রতিসরণ হবে, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো যাবে, তখন আলোর কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়, আলোর গতিবেগ পরিবর্তিত হয়, কিন্তু আলোর কম্পাঙ্ক পরিবর্তিত হয় না। ঠিক আছে, তাহলে প্রতিসরণের সময় আলোর কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। এই ইনফরমেশনটা ভালো করে খেয়াল রাখবি, এটা মাধ্যমিকে অনেকবার এসে হচ্ছে। ভালো একটা টপিক, ভালো একটা পয়েন্ট মনে রাখার মতো। এই টপিকটাকে কাজে লাগিয়ে আমরা যেটা করবো সেটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আলোর প্রতিসরণের একটা সম্পর্ক বার করবার চেষ্টা করব। দেখ, আমাদের কাছে মিউ এ বাই মিউ বি এটা সমান আমাদের কাছে সম্পর্ক আছে ভি বি ডিভাইডেড বাই ভি এ। তোরা ক্লাস 9-এ গতিবেগের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক পেয়েছিলিস। কি সম্পর্ক ছিল? ভি সমান কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যকে যেটা লিখেছি এটাকে ল্যামডা চিহ্ন বলা হয়। ঠিক আছে, আমি তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা মনে করলাম। তাহলে এই সম্পর্কটা থেকে তোরা এটা লিখতে পারবি যে ভি এ সমান এন ইন্টু ল্যামডা এ, কারণ কম্পাঙ্ক তো চেঞ্জ হবে না, এনটাই থেকে যাবে। আর ভি বি এটা সমান এন ইন্টু ল্যামডা বি, মানে তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হবে আমি বলেছি, কম্পাঙ্ক পরিবর্তন হবে না, তাই জন্য এটা আমি বসাতে পারি। এই যে দুটো মান পেলাম ভি এ আর ভি বি এর মান, এই মান দুটো যদি আমি এই সমীকরণে বসাই তাহলে কি পাবো? মিউ এ n ইন্টু ল্যামডা বি, ভি এর মান হচ্ছে কি n ইন্টু ল্যামডা এ। তাহলে n এর সঙ্গে n ক্যান্সেল আউট হয়ে গেল। দেখ, একদম সহজ, খুব নর্মাল জিনিস। মিউ এ বাই মিউ বি এটা সমান তাহলে কি হয়ে গেল? এটা সমান হয়ে গেল মিউ এ বাই মিউ বি, এটা সমান হয়ে গেল ল্যামডা বি বাই ল্যামডা এ। এই হলো প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। প্রতিসরাঙ্কের সঙ্গে গতিবেগের সম্পর্কটা কি পেয়েছিলাম? মিউ এ বাই মিউ বি এটা সমান, এই দুটো সম্পর্কে যদি ভালো করে দেখিস, দুটো সম্পর্ক থেকে বোঝা যাচ্ছে যে প্রতিসরাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত, প্রতিসরাঙ্ক গতিবেগের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত। যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে তাহলে আমি প্রতিসরাঙ্কের সঙ্গে যদি আমি লেখচিত্র আঁকি, গ্রাফ আঁকি, প্রতিসরাঙ্কের সঙ্গে ল্যামডার গ্রাফ আঁকি, সেটাও এরকম টাইপের হবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা টাইপের। আর প্রতিসরাঙ্কের সঙ্গে যে গতিবেগের আঁকি, মিউ এর সঙ্গে ভি এর আঁকি, সেটাও এরকম টাইপের হবে। কারণ এমন একটা গ্রাফ হতে হবে যে গ্রাফে ল্যামডা যত বাড়বে তত মিউ কমবে, তার কারণ ব্যস্ত সম্পর্ক। ভালো করে দেখ, এইখানে আমি যে ল্যামডাটা দিচ্ছি এর জন্য যে মিউটা সেটা এইখানে পৌঁছাচ্ছে। এবার ল্যামডাটাকে আমি বাড়ালাম, মানে এখানে ল্যামডা নিলাম এই জন্য, তাহলে এর জন্য যে মিউটা এখানে পৌঁছাচ্ছে, তার মানে যত ল্যামডা বাড়ছে তত মিউ কমবে। এইরকমই একটা গ্রাফ হতে হবে। ভেলোসিটির ক্ষেত্রেও তাই, ভেলোসিটি যত বেশি হবে তার জন্য করসপন্ডিং যে মিউ, ঠিক আছে, সেটা অনেক কম হবে। ভেলোসিটি যদি কম হয় তাহলে তার জন্য করসপন্ডিং মিউ সেটা অনেক বেশি হবে। তাহলে এই হচ্ছে এদের মধ্যে গ্রাফ, এই হচ্ছে এদের মধ্যে ম্যাথমেটিক্যাল রিলেশন। এটা ছাড়া আমরা এই তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে আর একটা সম্পর্ক বুঝবো, সেই সম্পর্কের নাম হচ্ছে কচিস রিলেশন। মিউ এর সঙ্গে কচির সম্পর্ক বলা হয় যেটাকে। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এই সম্পর্কটা মনে রাখিস, এটাকে কচিস রিলেশন বলা হয়। ঠিক আছে, কচির সম্পর্ক এরকম বলতে পারিস তোরা। কচির সম্পর্ক বলতে পারিস। ঠিক আছে, মিউ ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এই সম্পর্কটা মনে রাখিস, এটা এমসিকিউ তে ডাইরেক্ট প্রশ্ন দিতে পারে যে কোন সম্পর্কটা কচির সম্পর্ক বলো। ঠিক আছে, এখানে এ এবং বি হচ্ছে কচির ধ্রুবক। ঠিক আছে,
এবার এই যে ফর্মুলা দুটো পেয়েছি, এই ফর্মুলা দুটো তোকে মনে রাখতে হবে, এখান থেকে অঙ্ক আসবে। এবার আমি তোদেরকে একটা অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কটা থেকে আমরা ক্লিয়ার কাট করে নিতে পারবো যে এই ব্যাপারগুলো কিভাবে অঙ্ক দিতে পারে আমাদেরকে। ওকে, দেখ একদম সহজ একটা অঙ্ক। কোন মাধ্যমের আলোর গতিবেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড হলে তার পরম প্রতিসরাঙ্ক কত? আলোর গতিবেগটা দেওয়া আছে মাধ্যমটাতে, পরম প্রতিসরাঙ্ক চেয়েছে। এবার ফর্মুলা মনে করি, পরম প্রতিসরাঙ্কের ফর্মুলা কি ছিল? পরম প্রতিসরাঙ্কের ফর্মুলা ছিল মিউ সমান c/v। মিউ সমান c/v। তাহলে মিউ ইকুয়াল যদি c/v হয়, সিটা কি? সি হচ্ছে আলোর গতিবেগ, ভি হচ্ছে যে মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক চাই সেই মাধ্যমের গতিবেগ। ওকে, তাহলে এখানে সি এর মান তোরা জানিস, সি হচ্ছে 3 × 10⁸, ভি এর মান তোরা জানিস 2 × 10⁸। দুটোকে ক্যান্সেল আউট করলে 1.5 পাওয়া যায়। এইটা হচ্ছে মিউ এর মান। তাহলে যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক চেয়েছে তার পরম প্রতিসরাঙ্কের মান হচ্ছে 1.5, 3/2 বা 1.5। এইরকম টাইপের প্রশ্ন দিতে পারে। এই প্রশ্নটাকে আমি ঘুরিয়ে এরকম ভাবে দিই যে কোন মাধ্যমের কোন পরম প্রতিসরাঙ্ক 4/3, ঠিক আছে, তার আলোর বেগ কত? তার ক্ষেত্রে আলোর বেগ কত হবে এইটা জিজ্ঞাসা করেছে। কি হবে উত্তর? মিউ সমান ফর্মুলা হচ্ছে c/v, মিউ এর মানটা এখানে দিয়ে দিয়েছে, তাহলে মিউ এর জায়গাতে আমি 4/3 বসাবো। সি এর মান আমি জানি 3 × 10⁸, ভি এর মানটা আমি জানি না, তাহলে এখান থেকে ভি এর মানটাকে আমি বার করতে পারবো। ভি সমান, জাস্ট সাইড চেঞ্জ করো, 3 কে সাইড চেঞ্জ করলে আসবে 9, 9 × 10⁸ ডিভাইডেড বাই 4, এত মিটার/সেকেন্ড। এইটা হয়ে যাচ্ছে এই মাধ্যমে, যে মাধ্যমে আলোর গতিবেগ সেই যে মাধ্যমে প্রতিসরাঙ্ক 4/3, সেই মাধ্যমে আলোর গতিবেগ। ঠিক আছে, এই হলো দুটো টাইপের প্রশ্ন যেটা পরম প্রতিসরাঙ্ক থেকে ডাইরেক্ট দিতে পারে। এবার আমরা আরেকটু অ্যাডভান্স দিকে এগোবো, আরেকটু স্টেপ আপ করবো, এই প্রশ্নগুলো বুঝছি। ঠিক আছে, আরেকটু যদি স্টেপ আপ করি তাহলে এবার প্রশ্ন চলে আসবে এরকম জায়গাতে যে কোন মাধ্যমের কোন মাধ্যমের আলোর গতিবেগ আলোর গতিবেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড এবং তার পরম প্রতিসরাঙ্ক 3/2 হলে যে মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক, প্রশ্নটাকে চেঞ্জ করি, এটা অনেক ইজি হয়ে যাচ্ছে। কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক 2/8 যদি ওই মাধ্যমের
আপেক্ষিক প্রতিসরাঙ্ক 9/8 হয়, 9/8 হয়। দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে 9/8 হয়, তবে দ্বিতীয় মাধ্যমটির আলোর বেগ কত? দেখ কি বলেছে, মনে কর এ একটা মাধ্যম আর বি একটা মাধ্যম। এ বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের কোন প্রতিসরাঙ্ক আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে দিয়েছে, তাহলে মিউ এ বাই মিউ বি। বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলেছে কত, সেটা 9/8। আমরা ফর্মুলা অনুযায়ী কি জানি যে মিউ এ বাই মিউ বি এটা সমান হবে ভিবি বাই ভিএ, এটা সমান ভিবি বাই ভিএ, এটা তো আমাদের ফর্মুলা। তাহলে এই ইনফরমেশনটা আমরা ফর্মুলার সাথে কম্পেয়ার করে পাচ্ছি। সেই অনুযায়ী এখানে দেখ কি বলেছে, আলোর গতিবেগ 2 × 10⁸, এটা ভিএ না ভিবি? এটা ভিএ না ভিবি ভালো করে ভেবে দেখ। কোন মাধ্যমে আলোর গতিবেগ 2 × 10⁸, ওই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে, মানে ওই মাধ্যমটা হচ্ছে এ, দ্বিতীয় মাধ্যম হচ্ছে বি, সেটা সমান 9/8, মানে মিউ এ বাই মিউ বি হচ্ছে 9/8। তাহলে ভি এটা দেওয়া আছে, ভি বিটা জিজ্ঞাসা করেছে। তাহলে বেসিক্যালি আমরা কি পেলাম যে 9/8 এটা সমান ভিবি, যেটা আমরা জানি না, ডিভাইডেড বাই ভিএ। ভিএটা কত? 2 × 10⁸। কোনাকুনি গুণ করে দাও, তাহলে ভিবি এর ভ্যালু পেয়ে যাবো যে 9/8 × 2 9 × 10⁸ ডিভাইডেড বাই 4 এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মানে যে মাধ্যম সাপেক্ষে এর আপেক্ষিক প্রতিসরাঙ্ক 9/8, সেই মাধ্যমের আলোর গতিবেগ হচ্ছে 9 × 10⁸ ডিভাইডেড বাই 4 মিটার পার সেকেন্ড। বুঝে গেছে ব্যাপারটা? ভেরি গুড। আরেকটু অ্যাডভান্স দিকে যাওয়া যাক, প্রশ্নটা যদি তরঙ্গ দৈর্ঘ্য লেভেলে নিয়ে যায়। দেখ প্রশ্নটা আমি বলছি, তোরা আমার সাথে সাথে লিখে নিন প্রশ্নটা, আমি ডাইরেক্ট সলভ করব। প্রশ্নটা হচ্ছে এটা যে কোনো একটি মাধ্যমে পরম প্রতিসরাঙ্কের মান 1.5, ঠিক আছে, ওই মাধ্যমে কোনো একটি আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম, মানে একটা মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান 3/2 বা 1.5, ওই মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম, ঠিক আছে। তাহলে যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক 4/3, সেই মাধ্যমে এই আলোটির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? সেই মাধ্যমে এই আলোটির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আমাদের সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে মিউ এ বাই মিউ বি, এটা সমান ল্যামডা বি বাই ল্যামডা এ। সব ভ্যালু গুলোকে এখানে বসিয়ে দেবো আমরা, ইজিলি চলে আসবে অ্যান্সার। মিউ এ এর ভ্যালু হচ্ছে আমাদের 3/2, মিউ বি এর ভ্যালু হচ্ছে 4/3, ল্যামডা এর ভ্যালু হচ্ছে 6000 অ্যাংস্ট্রম, ঠিক আছে, 6000 অ্যাংস্ট্রম, আর ল্যামডা বিটা আমরা জানি না। তাহলে আমরা বেসিক্যালি কি পাচ্ছি, 9/8 এটা সমান 6000 ডিভাইডেড বাই ল্যামডা বি, তাহলে ল্যামডা বি এটা সমান 6000 গুণিত 8/9। সেগুলো এখানে কাটাকুটি করতে হবে, 3 দিয়ে ক্যান্সেল আউট হচ্ছে, 3 3 এর 9 হয়ে যাচ্ছে, এখানে আসবে 2000 একটা, 3 × 6 2000 একটা, তখন এখানে আসবে 16000/3 অ্যাংস্ট্রম। এটাকে সলভ করবি, সলভ করলে তোদের আনসার চলে আসবে। ঠিক আছে, খুব ভালো একটা প্রশ্ন, তরঙ্গ দৈর্ঘ্য সাপেক্ষে যদি দেওয়া হয় তাহলে এরকম ভাবে আমরা করবো। এটা ছাড়া আর কি প্রশ্ন দেওয়া যেতে পারে? আরেকটা প্রশ্ন এরকম দেওয়া যেতে পারে, যদি লাল আলো এবং নীল আলো, এই দুটো আলোর কথা বলি, এই দুটো আলোর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি হয়? একটু ভেবে দেন।
লাল আলো এবং নীল আলো, এই দুটো আলোর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? যদি লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি এটা মনে করছিস, তাহলে একদম ঠিক ভাবছিস যে লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এটা ঠিক। লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলেই আমরা বিপদ সংকেত হিসেবে লাল আলোকে ব্যবহার করি। এই ইনফরমেশনটা ইটসেলফ একটা ভালো প্রশ্ন, পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে যে লাল আলোকে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয় কেন? তার কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, তাই লাল আলো অনেক দূর পর্যন্ত ট্রাভেল করতে পারে, ওই কারণে লাল আলোকে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, নীল আলো তরঙ্গ দৈর্ঘ্য লাল আলো থেকে কম। এই তরঙ্গ দৈর্ঘ্য কনসেপ্টের উপর ভিত্তি করে আরো কিছু কিছু ভালো ভালো প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলো তোদেরকে পরে বলছি। তো আমরা এটুকু বুঝে গেলাম যে লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা আর মনে করি, আর নীল আলো তরঙ্গ দৈর্ঘ্য যদি আমি ল্যামডা বি মনে করি, তাহলে লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য গ্রেটার দেন নীল আলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমাকে বল মিউ আর আর মিউ বিএসি হবে, মানে নীল আলোর জন্য প্রতিসরাঙ্ক বেশি হবে না লাল আলোর জন্য প্রতিসরাঙ্ক বেশি হবে? যদি ভাবছিস লাল আলোর জন্য তো প্রতিসরাঙ্ক বেশি হবে, তাহলে একদম ভুল ভাবছিস। কেন? তার কারণ আমি একটু আগে তোদেরকে বলেছি, এই যে সম্পর্কটা দেখতে পেয়েছি, সেই সম্পর্কটা রাস্তারবাদী সম্পর্কযুক্ত, মানে কি, মানে বিপরীত সম্পর্ক। যদি এটা বেশি হয় এটা কম হবে, তার মানে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার পরম প্রতিসরাঙ্ক কম, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার পরম প্রতিসরাঙ্ক বেশি। এখানে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ওই কারণে লাল আলোর পরম প্রতিসরাঙ্ক নীল আলোর থেকে কম হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে রেডি রাখবি। এখান থেকে তোদেরকে এরকমও জিজ্ঞাসা করতে পারে যে ভিজিও বেনিয়া সহ বলা, তোরা জানিস যে সূর্যের সাতটা রং, এই রঙের আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলি, তাহলে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লাল। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের ঊর্ধ্বক্রম এবং পরম প্রতিসরাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও, এই জিনিসটা তোরা নিজেরা পড়বি, এবং কোনো ডাউট হলে আমাকে কমেন্টে বলবি যে হ্যাঁ এটা আমরা করতে পারি নাই। ঠিক আছে, তো সেটা করবার চেষ্টা করবি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভিপজি ও বেনিয়া সহ বলা, এদের তরঙ্গ দৈর্ঘ্যের ঊর্ধ্বক্রমে এবং প্রতিসরাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও। ঠিক আছে, খুব ভালো একটা প্রশ্ন। এইবার আমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার করে নিয়েছি। এরপরে যদি আরেকটু ডিটেলস এর দিকে যাই, আমরা বলেছিলাম যে এই পরম প্রতিসরাঙ্ক আপেক্ষিক প্রতিসরাঙ্কের ব্যাপারটাকে বুঝতে পারলে তোরা খুব সহজে স্নেলের সূত্রটাকে আর একটু ডিটেলসে বুঝতে পারবে। তো স্নেলের সূত্রতে ফিরে আসি, স্নেলের সূত্র কি বলতে চাইছে সেই ব্যাপারটাতে ফিরে আসি, সাথে আমরা ঘনমাধ্যম লঘু মাধ্যমের ডেফিনেশনটাকে একটু ভালোভাবে বুঝবো ওটার সাথে। দেখ, যদি আমরা এরকম বলি যে স্নেলের সূত্র কি ছিল, এই ছিল আমাদের ছবিটা, এইটা হয়ে যাচ্ছে আপতন কোণ, এইটা হয়ে যাচ্ছে প্রতিসরণ কোণ। আর একটা টাইপের হতে পারে এইটা হয়ে যাচ্ছে আপতন কোণ, আর এইটা হয়ে যাচ্ছে প্রতিসরণ কোণ। তো এই যে দুটো টাইপের আমরা ছবি পাচ্ছি, এই প্রথম যে ছবিটা, এই ছবিটাতে লঘু মাধ্যম থেকে আলো ঘন মাধ্যমে প্রতিসারিত হচ্ছে, আর দ্বিতীয় ক্ষেত্রে এই যে ছবিটা, এইখানে ঘন মাধ্যম থেকে আলো লঘু মাধ্যমে প্রতিসারিত হচ্ছে। এই দুটো ছবি থেকে খুব ইম্পর্টেন্ট দুটো ইনফরমেশন আমরা পাবো। একটা হচ্ছে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলো যাচ্ছে, তখন আলো কোন দিকে যাচ্ছে? আলো অবিলম্বের দিকে সরে যাচ্ছে। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আলো যাচ্ছে, তখন আলো অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এই দুটো ইনফরমেশন যেটা আমি বললাম তোদেরকে, এই দুটো ইটসেলফ খুব ভালো ভালো দুটো প্রশ্ন। ঠিক আছে, এইবার এখানে আরেকটা জিনিস আমাদের জানা, সেটা হচ্ছে বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ কাকে বলে? এই যে লঘু মাধ্যম থেকে আলোটা, এই যে ডট লাইন যেটা আমি ড্র করেছি, এই লাইন বরাবর যাওয়ার কথা, কিন্তু সেই লাইন বরাবর তো আলোটা যাচ্ছে না, আলোটা সরে যাচ্ছে নিজের পথ থেকে। যতটা কোণে ও সরে গেল, সেই কোণটাকে বলা হচ্ছে বিচ্যুতি কোণ। এই ক্ষেত্রেও আমরা দেখতে পাবো এই যে আলোটা এইভাবে যাওয়া উচিত ছিল, কিন্তু আলোটা সরে গেছে এতটা। ঠিক আছে, এই যতটা সরে গেছে
নিজের পথ থেকে যতটা কোণে সরে যাচ্ছে তাকে বলা হয় বিচ্যুতি কোণ। তাহলে এই ছবিটা থেকে তুই বিচ্যুতি কোণের ডেফিনেশনটা ক্লিয়ারলি বুঝতে পারছিস যে বিচ্যুতি কোণ কাকে বলে। বিচ্যুতি কোণ হলো যখন আলো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসারিত হয় তখন নিজের পথ থেকে যতটা কোণে ও সরে যায় সেই কোণটাকে বলা হচ্ছে তার বিচ্যুতি কোণ। সেই কোণটাকে আমরা চিহ্নিত করব স্মল ডি দিয়ে। এখানেও স্মল ডি দিয়ে চিহ্নিত করলাম। বইয়ে বা অন্য কোনো জায়গাতে এটাকে ডেল্টা দিয়ে লেখা হয়, এরকম ভাবে লেখা হয়, এটা ডেল্টা চিহ্ন বলে। আমি ডেল্টা লিখতে পারতাম এখানে, তবুও আমি ইচ্ছা করে স্মল ডি লিখলাম বুঝবার সুবিধার জন্য, বোঝানোর সুবিধার জন্য। তো এবার ভালো করে দেখ, এই যে কোণটা আই আর এই আর এবং ডি পুরোটা মিলিয়ে, এই দুটো কোণ মিলিয়ে এই আই কোণটার সঙ্গে সমান হবে। কেন? তার বিপরীত কোণ। এই ক্ষেত্রে হবে এই আর কোণটা, মানে এইটুকু, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা, আর এই কোণটা মানে আই কোণটা আর এই কোণটা পরস্পর সমান হবে। তাহলে এইখান থেকে আমরা ডি এর মানটা কি পাবো? এইখান থেকে ডি এর মানটা পাবো আই মাইনাস আর, এই ছবিটার জন্য। আর এই ছবিটা থেকে আমরা ডি এর মানটা পাবো ডি সমান আর মাইনাস আই। ঠিক আছে, এই যে দুটো মান আমরা পেলাম, ডি সমান আই মাইনাস আর এবং ডি সমান আর মাইনাস আই, এই দুটো মানকে তোরা ভালো করে মনে রাখবি। প্রথমটাতে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসারিত হচ্ছে, তো সেক্ষেত্রে ডি এর মান হয়ে যাচ্ছে আই মাইনাস আর। আর যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসারিত হচ্ছে তখন ডি এর মান হয়ে যাচ্ছে আর মাইনাস আই। ওকে, এতটুকু পর্যন্ত কারোর কোনো অসুবিধা ছিল না। এবার এখানে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে লঘু মাধ্যম কে, ঘন মাধ্যম কে। ঘন মাধ্যম আর লঘু মাধ্যম, এদের ডেফিনেশনটা বলবো। লঘু মাধ্যম কাকে বলবো? যে মাধ্যমে লঘু মাধ্যম, লঘু মাধ্যম মানে হচ্ছে যার প্রতিসরাঙ্ক, মানে লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি আমি মিউ ওয়ান মনে করি, এটাকে মিউ ওয়ান মনে করলাম, আর ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ টু মনে করি, তাহলে সবসময় মনে রাখবি যে মিউ মিউ ওয়ান গ্রেটার দেন মিউ টু, এই সরি 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 মিউ ওয়ান এক মিনিট, লঘু মাধ্যম দেওয়া হচ্ছে, এটাকে মিউ টু ধরে নিলাম। ঠিক আছে, লঘু মাধ্যম এবং ঘন মাধ্যমের ডেফিনেশন হচ্ছে মিউ ওয়ান যদি লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক হয় আর মিউ টু যদি ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক হয়, তাহলে মিউ ওয়ান লেস দেন মিউ টু হচ্ছে দুটোর সম্পর্ক। মানে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক কম তাকে বলা হয় লঘু মাধ্যম, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষাকৃত বেশি তাকে বলা হয় ঘন মাধ্যম। এই ক্ষেত্রে একটা কথা মনে রাখি, যেটা কনফিউশন থাকে সবারই, যে লঘু মাধ্যমের সঙ্গে বা ঘন মাধ্যমের সঙ্গে ঘনত্বের কোনো সম্পর্ক নেই। ঘনত্ব বেশি হলে যে মাধ্যমটা ঘন মাধ্যম হবে বা ঘনত্ব কম হলে মাধ্যমটা যে ঘন মাধ্যম হবে তার কোনো মানে নেই। লঘু মাধ্যম, লঘু মাধ্যম মানে হচ্ছে যার প্রতিসরাঙ্ক কম, ঘন মাধ্যম মানে হচ্ছে যার প্রতিসরাঙ্ক বেশি। এইখানে আমি তোদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, প্রশ্নটা একটু ভাববি, যে লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক কম এবং ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি যদি হয় তাহলে কোন মাধ্যমে আলোর বেগটা বেশি হবে সেটা আমাকে ভেবে কমেন্টে বলবি। ঠিক আছে, একটু ভিডিওটা পজ করে ভেবে নে, আমি তারপর উত্তরটা বলে দিচ্ছি। উত্তরটা হলো যে যেহেতু লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক কম, তার মানে লঘু মাধ্যমে আলোর বেগ বেশি, আর ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি, তার মানে ঘন মাধ্যমে আলোর বেগ কম। কারণ কারণ হচ্ছে প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর গতিবেগের ব্যস্তানুপাতিক সম্পর্ক। যেখানে আলোর প্রতিসরাঙ্ক কম হবে সেখানে আলোর গতিবেগ বেশি হবে, যেখানে আলোর প্রতিসরাঙ্ক বেশি হবে সেখানে আলোর গতিবেগটা কম। ঠিক আছে, উল্টো উল্টো সম্পর্ক। তাহলে লঘু মাধ্যম ঘন মাধ্যমের মধ্যে আলোর গতিবেগ বেশি কোথায়? আলোর বেশি হচ্ছে লঘু মাধ্যমে, আর আলোর গতিবেগ কম হচ্ছে ঘন মাধ্যমে। ঠিক আছে, এই হলো লঘু মাধ্যম ঘন মাধ্যমের ডেফিনেশন। এবার আমরা সরাসরি চলে যাবো স্নেলের সূত্রের কাছে। বাই সাইন আর, এটা সময় একটা ধ্রুবক। এই ধ্রুবকটা কি? ধ্রুবকটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কার সাপেক্ষে? কার? যে মাধ্যম থেকে আলো আসছে তার সাপেক্ষে যে মাধ্যমে আলো যাচ্ছে।
তার মানে সাইন আই বাই সাইন আর এটা সমান কোন মাধ্যমে হবে যাচ্ছে মিউ টু তে, তাহলে মিউ টু ডিভাইডেড বাই মিউ ওয়ান, এই ছবিটা থেকে আমরা বলছি। ঠিক আছে, মিউ টু বাই মিউ ওয়ান, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, বলতে পারি মিউ ওয়ান সাইন আই এটা সমান মিউ টু সাইন আর। এইরকম প্রশ্ন, এইরকম হচ্ছে স্নেলের সূত্রের ফরম্যাটটা। ঠিক আছে, তার মানে মিউ ওয়ান সাইন আই সমান মিউ টু সাইন আর, এই যে সম্পর্কটা আমরা পাচ্ছি, তা বা মিউ সাইন আই বাই সাইন আর ইকুয়াল মিউ টু বাই মিউ ওয়ান, মানে হলো সাইন আই বাই সাইন আর হচ্ছে যে মাধ্যমে আলো যাচ্ছে সেই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, যে মাধ্যম থেকে আলো আসছে তার সাপেক্ষে। মানে যদি আলো কাঁচ থেকে জলে প্রবেশ করে, আলো কাঁচ থেকে জলে প্রবেশ করে, তাহলে সাইন আই বাই সাইন আর, মানে এই বাইরেটা মনে কর কাঁচ, এইটা এই ক্ষেত্রে দেখে না, এই বাইরে মনে কর কাঁচ ঘন মাধ্যম, আর জল হচ্ছে লঘু মাধ্যম, তাহলে বাইরে থেকে ভেতরে যখন আলো যাচ্ছে তখন বাইরের সাপেক্ষে ভেতরের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আমরা পাবো। মানে সাইন আই বাই সাইন আর সমান কাঁচ থেকে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। বোঝা গেছে ব্যাপারটা, যে মাধ্যম থেকে আলো আসছে তার সাপেক্ষে যে মাধ্যমে আলো যাচ্ছে তার আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এটা হলো আমাদের স্নেলের সূত্র। এই স্নেলের সূত্র থেকে খুব গুরুত্বপূর্ণ আমরা কতগুলো প্রমাণ আমাদেরকে আসে, আমাদের পরীক্ষায় আসে। তার মধ্যে ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে যে কোনো একটি কাঁচের স্ল্যাব আছে, ঠিক আছে, কাঁচ ফলক আছে, সেই কাঁচ ফলকে আপতিত আলোক রশ্মি এবং যেটা যে আলোক রশ্মি নির্গমন হচ্ছে সেই নির্গমনের আলোক রশ্মি এবং আপতিত আলোক রশ্মি, ইনসিডেন্ট রে আর ইমার্জেন্ট রে, এই দুটো রে পরস্পরের সমান্তরাল, ইনসিডেন্ট রে অ্যান্ড ইমার্জেন্ট রে আর প্যারালাল উইথ ইচ আদার, এই জিনিসটাকে প্রমাণ করতে বলে। ঠিক আছে, সেটা আমরা কার সাহায্যে প্রমাণ করব, সেটা আমরা প্রমাণ করব স্নেলের সূত্রের সাহায্যে। তাহলে হেডিং দিনে তোরা যে কাঁচ ফলকে আপতিত আলোক রশ্মি এবং নির্গত আলোক রশ্মি পরস্পর সমান্তরাল হয় তার প্রমাণ। ঠিক আছে, তারপর আমরা ডায়াগ্রামটা এঁকে দেখাচ্ছি। দেখ এই হলো কাঁচের স্ল্যাব, কিভাবে আঁকছি আঁকার প্রসেসটা ভালো করে দেখে নেয়। আলো এখানে এসে আপতিত হলো, এই কোণটার নাম দিলাম আমি I1। ঠিক আছে, এই কোণটার নাম দিলাম আমি I1। আলো এবার বাইরে তো লঘু মাধ্যম, ভেতরে ঘন মাধ্যম, তাহলে আলো কোন দিকে যাবে, অভিলম্বের দিকে, তো অভিলম্বের দিকে সরে যাবে এরকম ভাবে, দিয়ে এখানে আপতিত হলো, এই হলো অভিলম্ব, এইবার আলোটা নির্গত হবে। এইখানকার যে কোণটা, এই কোণটার নাম দিলাম আমি I2, এখানকার কোণটার নাম দিলাম R1, এখানকার কোণটার নাম দিলাম R2। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম বেসিক্যালি, যে এ বি সি ডি, এইটার নাম দিচ্ছি এম এন, নিচ্ছি পি কিউ। তার মানে এইটা হচ্ছে আমাদের কাজ হলো, প্রমাণের কথাগুলো তোরা লিখে নিবি, আমি জিনিসটা বুঝাচ্ছি। এটা হলো কাজ ফলক, এ বি হচ্ছে আপতিত আলোক রশ্মি আর সিডি হচ্ছে নির্গত আলোক রশ্মি। আপতিত আলোক রশ্মি এবং নির্গত আলোক রশ্মি সমান্তরাল, এটা প্রমাণ করতে হবে। সমান্তরাল হলে এই I1 আর এই I2 এই দুটো সমান হবে। ঠিক আছে, তার মানে আমাকে প্রমাণ করতে হবে যেটা, যে আপতিত আলোক রশ্মি মানে এ বি হয়ে গেল আমাদের আপতিত আলোক রশ্মি, আর এখানে সিডি হলো নির্গত আলোক রশ্মি।
এবি হলো আপতিত আলোক রশ্মি, সিডি হলো নির্গত আলোক রশ্মি। এই দুটো আলোক রশ্মি পরস্পরের সমান্তরাল, এইটা আমাকে প্রমাণ করতে হবে, এবং প্রমাণ করবার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে I1 সমান I2, এটা প্রমাণ করতে হবে। খুব ঠান্ডা মাথায় ভালো করে বোঝ, এই প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে বোঝাচ্ছে। বাইরে যে মাধ্যমটা আছে তার প্রতিসরাঙ্ক আমি μ1 ধরলাম, ভেতরের মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2, ওই বাইরেটাই আবার ঘুরে আসছে এখানে, তাহলে প্রতিসরাঙ্ক μ1। এবার দেখ আমি বি বিন্দুতে স্নেলের সূত্র ব্যবহার করে পাই। কোথায় ব্যবহার করছি? বি বিন্দুতে স্নেলের সূত্র ব্যবহার করে পাই। কি পাবো দেখ ভালো করে দেখ, স্নেলের সূত্র কি বলেছিল যে সাইন আই, এখানে সাইন I1 লিখবো, বাই সাইন R1, এটা সমান যে মাধ্যমে আলো যাচ্ছে, কোথা থেকে আলো, কোথায় আলো যাচ্ছে? μ2 তে। যে মাধ্যমে আলো যাচ্ছে সেইটা বাই যে মাধ্যম থেকে আলো আসছে μ1 থেকে। দেখ বুঝতে পারলি, সাইন I1 বাই সাইন R1, যে মাধ্যমে আলো যাচ্ছে μ2 ডিভাইডেড বাই যে মাধ্যম থেকে আলো আসছে। এটা হলো 1 নম্বর সমীকরণ। এবার আমরা ইউজ করব সি বিন্দুতে স্নেলের সূত্র ব্যবহার করে পাই। কি পাবো? এবার পেয়ে যাবো এইটা সাইন R2 বাই I2 হয়ে যাবে, কারণ এর ভেতরে R2 টা আছে। সাইন R2 বাই সাইন I2, এটা সমান, এটা আলো আসছে কিন্তু আলো যাচ্ছে কোথায়? μ1 এ। তার মানে এবার লিখবো আলো যাচ্ছে বাই আলো আসছে। সম্ভব এটাই যে আলো যাচ্ছে বাই আলো আসছে। আলো যাচ্ছে কোথায়? μ1 এ, সি বিন্দুর জন্য, ঠিক আছে, আর আসছে কোথা থেকে? μ2 থেকে, তাই μ1 বাই μ2। এবার যদি তোরা ভালো করে দেখিস এম এন আর পি কিউ, এরা তো পরস্পর সমান্তরাল। কেন? কারণ পরস্পর এরা এম এন টাও একটা অভিলম্ব, পি কিউ টাও একটা অভিলম্ব, ওই কারণে এরা সমান্তরাল। তাহলে এরা যদি সমান্তরাল এবং বিসি যদি ছেদক হয়, তাহলে আমরা কি পেলাম? পেলাম হচ্ছে এম এন সমান্তরাল পি কিউ, আর বিসি হয়ে যাচ্ছে ছেদক। যদি তাই হয় তাহলে R1 এবং R2 হচ্ছে একান্তর কোণ। তাহলে আমি সেখান থেকে বলতে পারি যে R1 সমান R2 হবে। R1 সমান R2 হবে। R1 সমান যদি R2 হয় তাহলে আমি এটাও বলতে পারবো যে sin R1 সমান sin R2 হবে। sin R1 সমান sin R2 হবে। এইবার 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে গুণ করে দেব। গুণ করলে কি পাবো? sin I1 বাই sin R1 গুণিত sin R2 বাই sin I2, এটা সমান μ2 বাই μ1 গুণিত μ1 বাই μ2। রাইট হ্যান্ড সাইডে সব কেটে যাচ্ছে, দিয়ে 1 হয়ে যাচ্ছে। লেফট হ্যান্ড সাইডে sin R1 আর sin R2 কেটে যাবে। কেন? কারণ হচ্ছে এই কারণে কেটে যাবে। ঠিক আছে, ঠিক আছে, R1 R2, তাহলে sin R1 সমান sin R2, ওই কারণে sin R1 আর sin R2 কেটে গেল। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে আর লেফট হ্যান্ড সাইডে কি পাচ্ছি? পাচ্ছি sin I1 বাই sin I2, এটা সমান 1। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো যে sin I1 সমান sin I2। এবার sin sin ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে যাবো কি I1 সমান I2। I1 সমান I2 যদি হয় তাহলে আমরা বলতে পারি যে আপতিত আলোক রশ্মি এবং নির্গত আলোক রশ্মি পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এরকম ভাবে আমাদেরকে প্রমাণটা করতে হবে। এই ছবিটাকে এঁকে নিবি ভালো করে, এই লেখাটাকে এইটুকু ভালো করে লিখলেই এনাফ। এইভাবেই প্রমাণ হয়ে যাবে যে আপতিত আলোক রশ্মি এবং নির্গত আলোক রশ্মি কাঁচ ফলকের ক্ষেত্রে পরস্পর সমান্তরাল হয়। ঠিক আছে, বুঝতে পেরেছিস নিশ্চয়ই তোরা? ভেরি গুড। বুঝতে পেরে তাহলে একটা লাইক করে দিবি। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে বিচ্যুতি কোণ সম্পর্কে জানবো, যে প্রিজমের মধ্যে দিয়ে বিচ্যুতি কোণটা কি করে নির্ণয় করব। হেডিং করো প্রিজমের মধ্যে বিচ্যুতি কোণ, বা আরেকটা সাথে সাথে এটাও জানবো প্রিজমের সর্বনিম্ন বিচ্যুতি ফর্মুলা।
প্রিজম দেখতে হয় এরকম, এই হলো প্রিজম। ঠিক আছে, আর একটু 3 ডাইমেনশনে যদি আঁকি তাহলে এইরকম হবে। এই সাইডেও আছে অ্যাকচুয়ালি, যেটা আমি দেখাতে পারছি না। তার মানে বেসিক্যালি আমরা প্রিজমের মধ্যে দুটো ত্রিভুজাকার তল থাকে, এগুলো প্রশ্নটা আছে এমসিকিউতে জিজ্ঞাসা করে। প্রিজমের মধ্যে দুটো ত্রিভুজাকার তল থাকে, একটা এই সাইডে একটা ওই সাইডে। আর প্রিজমের মধ্যে 3টে আয়তক্ষেত্রাকার তল। ঠিক আছে, এই 3টে আয়তক্ষেত্রাকার তলের মধ্যে যে দুটো তলের মধ্যে আলোক রশ্মি আপতিত এবং নির্গত হচ্ছে সেই দুটো তলকে প্রতিসারক তল বলা হয়। আমি যে কথাগুলো বলছি একটু ভালো করে শুনবি এবং যেগুলো নোট করার মতো এই ডেফিনেশন টাইপের সেগুলো একটু নোট করবি। যে প্রিজমের যে দুটো তলের মধ্যে আলোক রশ্মি আপতিত এবং নির্গত হয় সেই তল দুটোকে প্রতিসারক তল বলা হয়। প্রিজমের দুটো প্রতিসারক তলের মধ্যবর্তী যে কোণ, এই যে কোণটা, এই প্রিজমের প্রতিসারক কোণ বলা হয়, প্রিজম অ্যাঙ্গেল বলে অনেক সময়। আর যখনই আলোক রশ্মি আপতিত হয়, আলোক রশ্মি প্রতিসরণের সময় প্রিজমের ভূমির দিকে বেঁকে যাবে। কেন ভূমির দিকে বেঁকে যাবে? কারণ আমি যে অভিলম্বটা আঁকবো শর্ত অনুযায়ী যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রসারিত হয় তখন অভিলম্বের দিকে সরে যায়। তো এখানে অভিলম্বটা হবে এরকম ভাবে, তাহলে অভিলম্ব দিকে সরে যেতে গেলে ভূমির দিকেই যেতে হবে, ওই কারণে ভূমির দিকে বেঁকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমরা ডায়াগ্রামটাকে বুঝবো, দিয়ে আমরা ডেফিনেশনটাকে লিখবো। দুটো ইম্পর্টেন্ট ডেফিনেশন বললাম, আরো ছোট ছোট ডেফিনেশন আছে, একটু বই থেকে পড়বি, বাকি ডেফিনেশন গুলো করে জানতে পারবি। প্রতিসরক তলের ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, আর প্রতিসরক কোণের ডেফিনেশনটাও খুব ইম্পর্টেন্ট, জানা খুব দরকার। ঠিক আছে, এরপরে আমরা এর বিচ্যুতি কোণ বার করার জন্য যে ডায়াগ্রামটা দরকার সেই ডায়াগ্রামটাকে আঁকবো। দেখ, এই হলো প্রিজম, এইখানে আলো আপতিত হলো, এইখানে আলো আপতিত হলো, এই কোণটা হচ্ছে আপতিত কোণ, আপতন কোণ I1। আলো যাবে ভূমির দিকে বেঁকে। ঠিক আছে, তারপরে আবার এখানেও আমি একটা অভিলম্ব আঁকবো, এই অভিলম্ব থেকে আলো দূরে সরে যাবে কারণ ঘন থেকে লঘু মাধ্যমে আলো যাচ্ছে, তাহলে আলো এরকম হবে। এই আলোটা এই থেকে দেখলে মনে হবে যে আলোটা আসার কথা ছিল এখান থেকে, তাহলে এই যে কোণটা তৈরি হলো এই কোণটাকে বলা হয় এর বিচ্যুতি কোণ। আমি একটু নামগুলো দিয়ে দিয়ে দেবো, এটা হলো এ, হলো বি, সি, ডি, এটার নাম দিচ্ছি এম, এটার নাম দিচ্ছি এন, এটার নাম দিচ্ছি টি, এটার নাম দিচ্ছি এস, আর এটার নাম দিচ্ছি পি, হচ্ছে পি। আর প্রিজমের নাম হলো এক্স। ঠিক আছে, তার মানে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে বিচ্যুতি কোণ বা ডেল্টা, এই কোণটা হচ্ছে আপতন কোণ I1, এই কোণটা হচ্ছে প্রথম তলে প্রতিসরণ কোণ R1, এই কোণটা দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ R2, আর এই কোণটা হচ্ছে নির্গমন কোণ I2। ঠিক আছে, বাহ। এবার দেখ, এই ডেল্টাটাকে যদি বার করতে হয়, এই ডেল্টাটাকে যদি বার করতে হয় আমরা ত্রিভুজ বিএসসি কে দেব প্রথমে। ত্রিভুজ বিএসসি যেটা পাচ্ছি, বিএসসি ত্রিভুজ থেকে আমরা বলতে পারি যে ডেল্টা সমান কোণ এসবিসি প্লাস কোণ এসসিবি। কেন তা বলতে পারছি? কারণ এই ডেল্টাটা হচ্ছে বিএসসি ত্রিভুজের বহিস্থ কোণ, এক্সটেরিয়র অ্যাঙ্গেল, আর বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি, এই হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। ঠিক আছে, বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে বহিস্থ কোণ, তো বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এসবিসি আর এসসিবি, এসবিসি আর এসসিবি। এবার এই এসবিসি টা কি করে বার করব? দেখ এই ছবিটাকে দেখ, এই I1 এই R1,
তাহলে এখান থেকে আমি ইজিলি বুঝতে পারছি যে এটা হবে I1 মাইনাস R1। দেখ ভালো করে, এই যে এটা I1 আর এইখান থেকে এইটুকু হচ্ছে R1। তার মানে এই কোণটুকু কত? এই কোণটা হয়ে যাবে I1 মাইনাস R1। সিমিলারলি এই কোণটাও একই রকম হবে I2 মাইনাস R2, হবে তো? মানে SCB কোণটা হয়ে যাবে I2 মাইনাস R2 আর SBC কোণটা হবে I1 মাইনাস R1। তো সেটা বসিয়ে দেবো এবার, I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। পুরোটাকে কম্বাইন করলে পাবো I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। খুব ভালো কথা। এবার এবার আমি একটা চতুর্ভুজের দিকে যাব। চতুর্ভুজটা কোনটা? এই চতুর্ভুজটা এক্স বি এন, এক্স বি এন সি এক্স, মানে চতুর্ভুজ এক্স বি এন সি, এই যে চতুর্ভুজ। এর মধ্যে এই যে এক্স বি এন কোনটা? কোণ এক্স বি এন, কোণ এক্স বি এন আর কোণ এক্স সি এন। ভালো করে দেখ, বি পয়েন্টে অ্যাকচুয়ালি আমরা বি এনটা ছিল কি অভিলম্ব, সি এনটাও অভিলম্ব। তাহলে এক্স বি এন আর এক্স সি এন এটা দুজনের মানই 90 ডিগ্রি করে। এক্স বি এন এর মানও 90 ডিগ্রি, এক্স সি এন এর মান 90 ডিগ্রি। তাহলে আমরা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হয় তোরা জানিস নিশ্চয়ই, 360 ডিগ্রি। সেই ধর্মটাকে কাজে লাগাবো এবার। এই যে কোণটা একদম মাথায়, যে কোণটা একদম বিএক্সি যে কোণটা, ওটাই হচ্ছে আমাদের প্রিজমের প্রতিসরক কোণ এক্স। এটা হচ্ছে ক্যাপিটাল এ লিখবো, এদেরকে একে লিখবো ক্যাপিটাল এ। তাহলে এইটাকে একটু অন্য নাম দিয়ে দিচ্ছি, কিউ কি কোথাও দিয়েছি? কিউ দিই নাই, তাহলে এখানে কিউ দিয়ে দিলাম, ঠিক আছে? ক্যাপিটাল এ হচ্ছে প্রিজমের প্রতিসরক কোণ। ক্যাপিটাল এ হচ্ছে প্রিজমের প্রতিসরক কোণ। তো ওই প্রতিসরক কোণের মান, তাহলে আমরা চারটে কোণকে লিখবো এবার। বিএন কোণটা 90 ডিগ্রি, তারপরে আসবে বিএনসি কোণটা, বিএনসি কে লিখবি এবার বিএনসি। তারপরে আসছে এক্সসিএন কোণটা, মানে আবার 90 ডিগ্রি। এদের সবাইকে যোগ করে পাওয়া যাবে 360 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে এ প্লাস বিএনসি সমান 180 ডিগ্রি। সিম্পল ক্যালকুলেশন, 90 90 180 হয়, সাইড চেঞ্জ করলে 360 থেকে 180 বাদ দিলে হয়ে যাবে শুধু 180। এবার বিএনসি কোণটাকে আর একটু ডিটেলসে বুঝবার জন্য আমরা ত্রিভুজ বিএনসি কে দেখব। ত্রিভুজ বিএনসি, ঠিক আছে? আমি অর্ডারে লিখতে পারছি না জায়গা না বলে, আমি যে অর্ডারে বলছি সেই অর্ডারে কিন্তু তোরা নোট করিস। বিএনসি ত্রিভুজটাকে এবার দেখবো। বিএনসি ত্রিভুজে কি এসছে? বিএনসি ত্রিভুজে দেখ দুটো কোণ দেওয়া আছে ত্রিভুজে, 3 নম্বর কোণটা চাই, কি করবো? ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি কত হয়? কত হয়? তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। দুটো কোণ দেওয়া আছে R1 এবং R2। তৃতীয় কোণটা বার করবো কি করে? বিএনসি তৃতীয় কোণ, এটা সমান 180 মাইনাস R1 প্লাস R2। দুটো কোণের যোগফলকে 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দেবো, তাহলে তৃতীয় কোণটা পেয়ে যাবো। তো ওই জিনিসটা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে এ সমান আমরা কি পাবো? পাবো 180 মাইনাস R1 প্লাস R2, এটা সমান 180। বোথ সাইড থেকে 180 180 ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এ সমান আমরা পেয়ে যাবো R1 প্লাস R2। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই যে 1 নম্বর সমীকরণ আর একে যদি 2 নম্বর সমীকরণ নাম দিই, 1 নম্বর আর 2 নম্বরকে কম্বাইন করলে আমরা কি পাবো? ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। এ হয়ে যাচ্ছে প্রিজমের প্রতিসরক কোণ। তাহলে প্রিজমের বিচ্যুতি কোণ বা মোট বিচ্যুতির ফর্মুলা ডেল্টা সমান হচ্ছে I1 প্লাস I2 মাইনাস ক্যাপিটাল এ। আর এইটা হলো তার প্রমাণ। এই প্রমাণটা কিন্তু পরীক্ষায় আসে, ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ভালো করে তোদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এটা ছাড়া পরীক্ষায় আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সর্বনিম্ন বিচ্যুতির শর্ত নির্ণয় করো। সর্বনিম্ন বিচ্যুতি কখন হবে সেটা বার করতে পারে। এবার সেইটার শর্তটা আমি বলবো। এই প্রমাণটা ভালো করে বুঝতে পেরেছিস কিনা আবার ভালো করে দেখে নে। যদি কোনো রকম ডাউট থাকে একটুখানি ভিডিওটাকে পিছিয়ে নিয়ে গিয়ে আরেকবার দেখ ভালো করে, স্টেপ বাই স্টেপ, আস্তে আস্তে।
ওকে, ঠিক বুঝতে পারবি, যেরকম বলে বলে যাচ্ছি সেই অনুযায়ী খাতায় পড়তে পড়তে থাক, ক্লিয়ার বুঝে যাবে। ঠিক আছে, একবার পুরো টানা দেখে নে, তারপরে যেমন বলেছি সেই অনুযায়ী খাতায় নিজে পড়তে পড়তে থাক, আর ছবিতে মার্ক করতে করতে থাক, তাহলে দেখ তুই বুঝতে পারবি। বোঝা গেছে? বেশ, তো এবার চলো শর্ত নির্ণয় করব। সর্বনিম্ন বিচ্যুতির শর্ত। কি শর্ত সর্বনিম্ন বিচ্যুতির? দেখ, ডেল্টা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি I1 প্লাস I2 মাইনাস এ। এটা পেয়েছি। সর্বনিম্ন বিচ্যুতি তখন হবে যখন I1 প্লাস I2 টা সব থেকে কম হবে, কারণ এ টা চেঞ্জ করতে পারবো না। I1 প্লাস I2 টা সব থেকে কম হবে, তার জন্য আমি I1 প্লাস I2 কে লিখবো এরকম ভাবে, I1 প্লাস I2 সমান রুট ওভার I1 তার স্কোয়ার প্লাস রুট ওভার I2 তার স্কোয়ার। দেখা যাবে এরকম ভাবে। জানো তো? ভেরি গুড। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা আবার মনে করে নেবে। কি ছিল ফর্মুলাটা? দুটো ফর্মুলা ছিল, একটা ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি, আর একটা ফর্মুলা ছিল এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এবি। তাহলে ওই 2 নম্বর যে ফর্মুলাটা বললাম সেটাকে ইউজ করবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এবি। এর মান সর্বনিম্ন কখন হবে? যখন এই ভেতরের এই যে স্কোয়ার টার্মটা 0 হবে। এর মান সর্বনিম্ন হলে রুট ওভার I1 মাইনাস রুট ওভার I2 এটা সমান 0 হবে, তাহলে I1 সমান হয়ে যাবে I2, I1 সমান I2। এইটাই হচ্ছে সর্বনিম্ন বিচ্যুতি। যদি I1 সমান I2 সমান I হয়, ডেল্টা মিনিমাম, মানে মিনিমাম ডেল্টার ফর্মুলা কি হয়ে যাবে? মেন ফর্মুলা হচ্ছে এটা, I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে I1 I2 দুটোর জায়গাতে I বসিয়ে দেবো এবার, তাহলে কি হয়ে যাবে? 2I মাইনাস এ। I1 I2 দুটোর জায়গাতেই I বসা, তাহলে হয়ে যাবে 2I মাইনাস এ। এটা হচ্ছে ডেল্টা মিনিমামের ফর্মুলা। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক দিতে পারে। কিরকম অঙ্ক দেবে? দেখ, একটা উদাহরণ দিচ্ছি আমি। যে কোনো একটি প্রিজমের সর্বনিম্ন বিচ্যুতির মান হচ্ছে 30 ডিগ্রি। কোন একটি প্রিজমের সর্বনিম্ন বিচ্যুতির মান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, ওই প্রিজমের প্রতিসারক কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। প্রিজমের আপতন কোণের মান নির্ণয় করো। তাই তো? ফর্মুলাতে বসাবো 30 ডিগ্রি সমান 2I মাইনাস 60 ডিগ্রি। সাইড চেঞ্জ করবো, I এর মান পেয়ে যাবো 45 ডিগ্রি। এরকম ভাবে, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন দিতে পারে, I1 I2 এর মান দিয়ে দিল, এ এর মান বলে দিল, ডেল্টা জিজ্ঞাসা করলো। ঠিক আছে, বই একটু অনুসরণী বই, অনুসরণী গুলো দেখ, যা বই আছে তোর কাছে, অনুসরণী গুলো দেখ, এরকম প্রশ্ন তোর অনেক পেয়ে যাবে। আর একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আছে সেই কোশ্চেন গুলোকে দেখ, দ্যাটস এনাফ। ঠিক আছে, তো এই ছিল প্রিজম, কাঁচ ফলক, স্নেলের সূত্র, মিউ এর সম্পর্ক, মিউ এর সঙ্গে ল্যামডা রিলেশন, প্রায় খুব ভাইটাল একটা পার্ট আলো আমি এখানে ডিসকাস করে দিলাম। ঠিক আছে, আশা করি তোরা বুঝতে পেরেছিস, এবং ডেফিনেটলি তোরা ঠিকভাবে বুঝতে পেরেছিস। লেকচারটাকে শেয়ার করবি, যত বেশি সম্ভব শেয়ার করবি। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।